মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বসবে শুধু পিঠে চড়ে, আলতো হাতে লাগাম ধরে, সেই দিকেতেই ছুটবে ঘোড়া যেদিকে দরকার। না 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 না, এ হতেই পারে না, এ হতেই পারে না। আমি নিজে হলফ করে বলতে পারি, অমন মণি আর দ্বিতীয়টি নেই দুনিয়া। লোকের যদি দুঃখদর্দ না থাকে তাহলে আমরা ঢুকবো কোন পথে? আমি কেন? কেউ নামতে পারবে না। নামতে পারবে একমাত্র আলাদিন। তাহলে কি আমি এই শাদি পাক্কা ভাবতে পারি? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, ষষ্ঠ পর্ব। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন আলাদিনের আশ্চর্য প্রদীপের কিস্সা। আজ এই কিস্সার ষষ্ঠ পর্ব। আলাদিন পেয়ে গেছে তার আশ্চর্য প্রদীপ। দৈত্যর সঙ্গে সম্পর্কটাও হয়ে গেছে অনেক সহজ। দৈত্য আর শুধু আলাদিনের খিদমতগার নয়, সে হয়ে উঠেছে আলাদিনের বিপদকালের দোস্ত। কোন বিপদ? সে মারাত্মক। আলাদিন যে প্রেমে পড়েছে, তাও আবার যার তার প্রেমে নয়, এক্কেবারে দেশের শেহজাদিকে মনে ধরেছে তার। স্পর্ধা দেখুন! দেশের শেহজাদিকে শাদি করা কি সহজ কথা? তাও আবার আলাদিনের মতো এক হতদরিদ্র দর্জির বেটার পক্ষে। কিন্তু আলাদিন নাছোড়বান্দা, করেই ছাড়বে সে শেহজাদিকে শাদি। শেহজাদিকে শাদি করার পথে তার বাধা হয়ে দাঁড়ায় উজির ও তার বেটা। সে বাধা তো টলে শেষ পর্যন্ত, কিন্তু এবার যে শেহজাদির আব্বা খোদ সুলতান বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ বেগম, শুরু করো তোমার কিস্সা। আচ্ছা, সুলতান তো ইচ্ছা করেই এমন একটা অসম্ভব শর্ত রেখেছে। দেনমোহরে দিতে হবে ১৬০০ সেই মণি, যেমন মণি নাকি দুনিয়ায় একটি বই দুটি নেই। এ তো একরকম নাকচ করা। জি হুজুর, একদম ঠিক কথা বলেছেন। আসলে সুলতান তো নাকচ করার জন্যই এমন শর্ত রেখেছেন। সুলতান ৭-৫ না ভেবেই আলাদিনের আম্মিকে কথাটা বলে দিতে গেল কেন? সেটাই তো। আসলে সুলতান কি ভেবেছিল যে শেহজাদির নিজের পছন্দ কিছু থাকবে? উজিরের বেটার সঙ্গে শাদিটা পণ্ড হওয়ায় এখন তো শেহজাদির পোয়া বাড়ো। সুলতান তার বেটিকে জোরও করতে পারছেন না, বলতেও পারছে না যে তোমার পছন্দ নয়, আমার পছন্দ মাফিক তোমায় শাদি করতে হবে। এদিকে আবার আলাদিনের আম্মিকে কথা দিয়ে ফেলেছে সুলতান। তারপর কি হলো? শর্তটা দিয়ে তো দিব্যি নিশ্চিন্ত হয় সুলতান। আর যাই হোক, ওই মহিলা কোনোদিনই শর্ত মাফিক দেনমোহর জোগাড় করতে পারবে না। সুতরাং বেটির পছন্দের ছেলেটাকে খুঁজে বের করার ফিকির ভাজতে শুরু করে সুলতান। সেদিন দরবারের কামকাজ মিটলে সুলতান দরবারিদের বলে, শোনো সকলে, তোমরা তো জানোই উজিরকে আমি বন্দি করেছি। সবই তোমাদের চোখের সামনে হয়েছে, এবং কেন করেছি তাও তোমরা জানো। তাই সেসব বলে আর সময় নষ্ট করতে চাই না। আসল কথাটা বলি, আমার বেটির একটি ছেলেকে ভালো লেগেছে। ছেলেটিকে বেটির ভালো লেগেছে ঠিকই, কিন্তু ছেলেটির নাম ঠিকানা সে কিছুই জানে না। দেখতে নাকি ভারী সুন্দর, একেবারে শেহজাদাদের মতো। তার সঙ্গে আবার একটা মুস্কো মতো লোক ঘোরে। ব্যাস, আর কিছুই জানে না আমার বেটি। এই ছেলেটিকে খুঁজে বের করতে হবে, আর যে এই ছেলেটিকে খুঁজে বের করতে পারবে, আমি তাকে আমার প্রধান উজির করব। সুলতানের ঘোষণায় দরবারে জোর আলোচনা শুরু হয়। কে সেই ছেলে? কোথায় তাকে পাওয়া যাবে? আরও কত কি! তার মাঝেই প্রহরী এসে সেলাম ঠোকে সুলতানকে। কি খবর প্রহরী? হুজুর, সেই মহিলা এসেছেন। বললেন আপনার হুকুম মতো শেহজাদির নামে দেনমোহর নিয়ে তিনি হাজির হয়েছেন। কি? প্রহরীর কথা বিশ্বাস করতে পারে না সুলতান। না 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 না, এ হতেই পারে না, এ হতেই পারে না।
আমি নিজে হলফ করে বলতে পারি অমন মণি আর দ্বিতীয়টি নেই দুনিয়ায়। তাহলে সেই ছেলেটি অতগুলো মণি ওই রকম দেখতে জোগাড় করবে কোথা থেকে? হুজুর, সে আপনার সঙ্গে মোলাকাত করতে চায়। এর মধ্যে কোনো চাল নেই তো? নিশ্চয়ই আছে। সুলতান নিজেই ছুটে যায় ফটকে। ওই কোথায় সেই ওরাত? সুলতানকে দেখে ঝুঁকে কুর্নিশ করে আলাদিনের আম্মি। সালাম হুজুর। তাকে প্রথমেই চিনতে পারেনি সুলতান। মুখ আগেও নাকাবে ঢাকা ছিল, এখনো ঢাকা, কিন্তু আগে যতবার এসেছে সাজ পোশাকে কোনো আভিজাত্য ছিল না। তখন সুলতানের সামনে যে দাঁড়িয়ে, তার সাজ পোশাকে শুধু আভিজাত্যই ঝরে পড়ছে না, বেশ দরের রুচিবোধটাও ফুটে বের হচ্ছে। সুলতান তার মাথা থেকে পা পর্যন্ত দেখে অবাক হয়। তুমি? জি হুজুর, আমি। মহিলার পেছনে দাঁড়িয়ে আছে বাঁদিরা, গুনে গুনে ঠিক 40 জন। তাদের মুখ নাকাবে ঢাকা, শুধু চোখ দুটো বেরিয়ে আছে। ওই চোখ দেখেই যে কোনো মর্দ মাতাল হয়ে যাবে। মুখ দেখার দরকার নেই। আর জিসম কে যেন ঘোর লাগায় মনে। ফিনফিনে পোশাকের আড়ালে উঁকি দেয় ভাঁজ। প্রত্যেকের হাতে মখমলে ঢাকা থালা, কিন্তু ওদের দিকে চোখ তুলে চায় সাত্বিকার। তাদের ঘিরে আছে 40 জন হাবজি। হাবজিদের চেহারা এমনিই ভালো, কিন্তু এরা যেন তাদের চেয়েও ভালো। সুলতানের কথা ফোটে না মুখে। তাই দেখে আলাদিনের আম্মি নিজেই বলে, হুজুর কি এখানেই পরখ করে নেবেন নাকি? না 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 না। আম্মির কথার মাঝেই বলে ওঠে সুলতান, ভিতরে এসো, ভিতরে এসো। বাদী ও হাবজিদের নিয়ে দরবারে এসে দাঁড়ায় আলাদিনের আম্মি। সুলতানের ইশারা পেতেই আলাদিনের আম্মির নির্দেশে বাদীরা থালাগুলোর ওপর থেকে মখমলের ঢাকা সরিয়ে দেয়। চোখ ঝলসে ওঠে দরবারীদের। মণিগুলো থেকে ঠিকরে বেরোনো আলোয় কেউ চোখ খুলে রাখতে পারে না। সকলে চোখ বুজে, সুলতানও বুঝে ফেলে। ঢাকো ঢাকো, ঢাকা দাও, ঢাকা দাও। সে কি হুজুর, পরখ করে নেবেন না? আর কি পরখ করবে সুলতান? মনির দিকে তো সে তাকাতেই পারছে না, পরখ করবে কি? তবুও সে পরখ করে। প্রত্যেকটা থালার ঢাকার নিচে হাত ঢুকিয়ে একটা একটা করে মণি বের করে সে। ভালো করে দেখে ঘুরিয়ে ফিরিয়ে, এবং প্রত্যেকটা মণি আবার আগের জায়গায় রাখার আগে একটাই কথা বলে, তাজ্জাব, একেবারে সেই মণি। দেখা শেষ হলে আলাদিনের আম্মি এবার মুখ খোলে। এবার বলুন হুজুর, কবে দেবেন শাদি? শাদি? সে কি হুজুর, ওই শাদির জন্যই তো এত কিছু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু হুজুর, তোমার বেটাকে তো আমি দেখিনি কোনোদিন, আমার বেটিও দেখেনি। ঠিক হয় পরের দিন আলাদিন আসবে সুলতানের সঙ্গে দেখা করতে, কিন্তু শেহজাদি। আবার আবার তুমি একটা ছেলেকে ধরে এনেছো আব্বা, ওর সঙ্গে আমার শাদি দেবে? শোন বেটি শোন, ছেলেটা ভালো, বহুত ধন দৌলতের মালিক। ওর একটা মণির দাম আমার এই সালতানিয়াতের চেয়ে বেশি। অমন 1600 মণি ও তোর দিনমোহর পাঠিয়েছে। ফিরিয়ে দাও, বলে দাও আমি ওই ছেলের সঙ্গে শাদি করব না, আমি আমার পছন্দের ছেলের সঙ্গে শাদি করব। সুলতান পরে মহা ফ্যাসাদে। সে তো আর ভাবতে পারেনি আলাদিন সত্যি সত্যি দিনমোহর পাঠিয়ে দেবে। এবার যখন পাঠিয়ে দিয়েছে, তখন তো সুলতানকেও কথা রাখতে হবে। তাই বলে আমাকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে আব্বা? কোথায় না কোথায় কোন বাড়িতে নিয়ে গিয়ে তুলবে আমায় সে? তোমার বেটিকে? এই তুমি আমার পরোয়া করো আব্বা? বেটির কথায় আবার একটা ফিকির পেয়ে যায় সুলতান। দাঁড়া বেটি দাঁড়া, কাল ওকে আসতে দে, তারপর দেখাচ্ছি মজা। আলাদিনের তো আর তর্স হয় না, কখন ভোর হবে, কখন সে যাবে। আচ্ছা, শেহজাদি বদরও কি থাকবে সুলতানের সঙ্গে? নিশ্চয়ই থাকবে। কি পরে যাব আমি তার সামনে?
এমনভাবে তো যাওয়া যায় না। একটা ঘোড়া নিতে হবে, খাস আরবি ঘোড়া, এক্কেবারে সাদা, আর তার উপরে আমি চড়ে যাব। কিন্তু আমি তো ঘোড়া চালাতে পারি না। একবার একটা গাধার পিঠে উঠেছিলাম, সেও পড়ে গিয়ে মাথায় লেগেছিল জব্বর। গাধাটা আমায় ফেলে পালিয়ে গেছিল। চিন্তা করো না, ভরসা যোগায় দৈত্য। এমন ঘোড়া আনবো মালিক, করবে চমৎকার। লাগাম ছাড়াই ছুটবে ঘোড়া হুকুমে তোমার। বসবে শুধু পিঠে চড়ে, আলতো হাতে লাগাম ধরে, সেই দিকেতেই ছুটবে ঘোড়া যেদিকে দরকার। আবার ফেলে টেলে দেবে না তো? ভয় পেও না, ঘোড়া তোমার দারুণ ওয়াফাদার। আগলে তোমায় রাখবে পিঠে, ডর নেই তোমার। বলবে তাকে নামতে হলে, দাঁড়িয়ে যাবে ঠিক তাহলে। সুস্থে ধীরে নামবে মালিক, নড়বে না সে আর। সে তো গেল, কিন্তু আমি কি পড়ে যাব? সেটাও বাতলে দেয় দৈত্য। সোনার জরির নকশা কাটা, বুকে হীরের বোতাম আটা। শেরওয়ানিতে লাগবে দারুণ, পাগড়িতে নূর বাড়বে দ্বিগুণ। সঙ্গে পুরো নাগরা জুতো, বাদশাহ সুলতানের মতো। গলায় হিরে মতির মালা, কানের দুলার হাতের বালা। 10 আঙুলে আংটি নিও, সুরমা এবং আতর দিও। আর যদি চাও একটু বেশি, জুড়বে ঠোঁটে মিষ্টি হাসি। এর বেশি আর কি বা চাই, বাজিমাত হবেই তাই। পরদিন সকাল সকাল স্নান টান সেরে দৈত্য যেমন বলেছিল তেমন সেজে আলাদিন ঘোড়ার পিঠে চড়ে হাজির হয় সুলতানের প্রাসাদে। প্রহরীরা ভাবে এ আবার কোন শাহেজাদা এসে জুটল। তারা ফটকে আটকায় না, উল্টে সেলাম করে পথ দেখিয়ে দেয়। খবর ছোটে সুলতানের কাছে। সুলতানও ভাবে কোনো শাহেজাদা এলো বুঝি তার সঙ্গে দেখা করতে। কিন্তু কাম কি তার? সে ছুটে আসে। আলাদিনকে দেখেই সে আর কোনো কথা বলতে পারে না। এই কোন দেশের শাহজাদা? সুবহানাল্লাহ, কি রূপ! আলাদিন ঘোড়া থেকে নেমে ঝুঁকে পড়ে কুর্নিশ করে বলে, বান্দা আলাদিনের সালাম কবুল করুন। আলাদিন? তুমি তুমি সেই আলাদিন? সুলতান লাফিয়ে ওঠে। এসো এসো বেটা, এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। সুলতান খাতির যত্ন করে আলাদিনকে। তাকে পাশে বসিয়ে নানা কথা জোরে। শত হলেও অনেক দামি দামি ভেট পাঠিয়েছে এই ছেলেটাই। এই ছেলেটার জন্যই সুলতান এখন দুনিয়ার সবচেয়ে ধনী সুলতান। আরে আমি তো ভাবতেই পারিনি তোমার মতো এমন সুপুরুষ যুবক আমার বিটিকে শাদী করতে চায়। কিন্তু চাইলেই হবে কি? শাহজাদি তো আবার বেঁকে বসেছে। তাই সুলতান আলাদিনকে তোষামত করতে থাকে আর ভাবতে থাকে কখন আলাদিন শাদীর কথাটা বলবে। আলাদিন যেই না বলে, তাহলে কি আমি এই শাদী পাক্কা ভাবতে পারি? তখনই সুলতান তার মোক্ষম চালটা চালে। দেখো বেটা, আমার দিক থেকে তো কোনো আপত্তি নেই, কিন্তু 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 আমার বেটি ঠিক রাজি হচ্ছে না। আলাদিন মনে মনে ভাবে, এ আবার কি জ্বালা! এত কিছু করেও এখন বলছে শাহজাদি রাজি নয়। আসলে বেটা হয়েছে কি জানো, আমার বেটি সারা জীবন এই প্রাসাদে থেকে মানুষ। তাকে তো আর যেমন তেমন বাড়িতে তোলা যায় না। আবার এদিকে তোমাকে যে বলবো শাদী করে আমার প্রাসাদে থাকো, সেটাও হয় না। তোমার ইজ্জতের ফারদাফাই করে দেবে দেশের লোকগুলো তো দুষ্টু কম নয়। আলাদিন স্পষ্ট বুঝে যায় দুষ্টুমিটা কে করেছে। সে তো আর জানে না যে সুলতান দুষ্টুমিটা করছে শাহজাদির জন্য। সে ভেবে বসে এটাও আবার সুলতানের কোনো চাল। সে শাহজাদির শাদীটা দিতে চায় না আলাদিনের সঙ্গে। ঝোঁকের মাথায় সে বলে বসে, আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, কালকের মধ্যে আপনার প্রাসাদের থেকেও বড় এবং জেল্লাদার প্রাসাদ আমি বানিয়ে ফেলব।
শেহজাদি শাদি করে উঠবে গিয়ে সেই প্রাসাদে। আপনি শুধু আমায় এক ফালি জমি দিন মেহেরবানি করে। এমন সুযোগ কি আর সুলতান হাতছাড়া করে? একটা প্রাসাদ বানানো কি মুখের কথা? তাও বানাবে বলছে একদিনের মধ্যে। অসম্ভব। সুতরাং তুরন্ত জমি দিয়ে দেয় সুলতান। তাহলে আর দূরে যাওয়ার দরকার নেই। বানাবেই যখন আমার প্রাসাদের মাঠেই বানাও। আর এতই কাছে যখন বানাচ্ছ, তখন একটা সেতু রেখো দুটো প্রাসাদের মধ্যে, ঢাকা দেওয়া সেতু। শেহজাদি যখন ইচ্ছে হবে এই প্রাসাদ থেকে ওই প্রাসাদে যাবে, আবার ওই প্রাসাদ থেকে এই প্রাসাদে আসবে। সুলতান তো জানে এমনটা কোনোভাবেই হওয়া সম্ভব নয়, তবুও ভালো মানুষের মতো সেতুর কথাটা জুড়ে দেয়। আলাদিনও সুলতানকে কথা দিয়ে ফেরে, আর ফিরেই দৈত্যের সামনে হত্যা দিয়ে পড়ে। ওরে আমার দোস্ত গো, আমার প্যারের দৈত্য সোনা, এ আমি কি করলাম বলো দেখি? নিজেই নিজের এমন সর্বনাশ করলাম। একদিনে প্রাসাদ, তাও আবার সুলতানের প্রাসাদের চেয়েও বড়। বলেই যখন ফেলেছো, তখন আর চিন্তা করার কি আছে? পান্না দিয়ে প্রাসাদ তোমার গড়ব পলকে, শেহজাদি চমকে যাবে বাড়ির ঝলকে। হিরে চুনি মতি দিয়ে জানলা দরজা, আর খাট পালঙ্ক মেজ কুরসি রূপোর সোনার। পর্দা চাদর বালিশ ঢাকা রেশম কাপড়ের, ঘরের মাঝে ফোয়ারা দেবে ইরানি আতরের। নকশা কাটা কুলুঙ্গিতে গন্ধ চিরাগ জেলে, সোহাগ করো ইচ্ছে মতো বিবি নিয়ে কোলে। পরদিন ভোরবেলা ফতেমার ডাকে ঘুম ভেঙে যায় শেহজাদির। শেহজাদি, ও শেহজাদি, আরে ওঠো 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 ওঠো, আর কত ঘুমোবে? কেউ কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে শেহজাদির খুব রাগ হয়। চোখ খুলেই যখন সে দেখে ফতেমা তার ঘুম ভাঙিয়েছে, সে ভীষণ চটে যায়। হ্যাঁ রে মুখপুরি, মরার ইচ্ছে হয়েছে নাকি তোর? কাঁচা ঘুম ভাঙালি যে বড়। আরে পরে মেরো আমায়, ওদিকে তো তোমার মরার সব ব্যবস্থা পাকা হয়ে গেছে। এক চড় মারবো ঠাস করে। কি বলছিস খেয়াল আছে? খুব আছে, আগে তো শোনো আমার কথা। কি কথা শুনি? ওই যে ছেলেটা তোমাকে শাদি করতে চেয়েছিল গো তোমার আব্বার কাছে। সকাল সকাল ওই অনামুখটার নাম নিলি? আরে নাম কোথায় নিয়েছি, কথা তো তুললি। তোমার ভালোর জন্যই তুলেছি। সে কি কাণ্ড করেছে দেখবে, চলো। কি করেছে? আরে চলোই না। তোমার আব্বা তাকে প্রাসাদের মাঠখানা দিয়েছিল আর একটা প্রাসাদ বানাতে। হায় আল্লাহ, কেন? আরে এমনি এমনি কি আর দিয়েছিল? তোমার আব্বা তো চাল চেলেছিল, একদিনে কেউ প্রাসাদ বানাতে পারে নাকি? তাই তো একদিনের মধ্যে প্রাসাদ বানাতে দিয়েছিল ওই মাঠটাতে। সে বানিয়ে ফেলেছে নাকি? দেখবে চলো, এই প্রাসাদের চেয়ে ঢের ঢের সুন্দর প্রাসাদ বানিয়ে ফেলেছে মাত্র এক রাতে। কি বলিস? এমন সর্বনাশে খবর শুনে কি আর শেহজাদি শুয়ে থাকতে পারে? সে পড়ে কি মরি করে ছোটে, দেখে সত্যিই একটা দারুণ প্রাসাদ দাঁড়িয়ে আছে প্রাসাদের মাঠ জুড়ে। প্রাসাদের প্রহরী থেকে নকর চাকর দাসী বাঁধে সবাই জড়ো হয়েছে প্রাসাদ দেখতে। সুলতান জোর চটে গেছে প্রহরীদের ওপর। এক রাতের মধ্যে এখানে প্রাসাদ হলো কি করে? এ তো আর লুকিয়ে চুরিয়ে করার কাজ নয়। এটা করলো কি করে? লোক ঢুকলো কি করে প্রাসাদের চৌহদ্দির মধ্যে? সুলতানের সওয়াল জবাব কি দেবে প্রহরীরা? তারা তো রাত ভোর জেগে পাহারা দিয়েছে, একটা মাছি পর্যন্ত গলতে দেয়নি। হঠাৎ আলাদিনের গলা শুনে পেছন ফিরতেই দেখে সুলতান আলাদিন হাসি মুখে দাঁড়িয়ে। সুলতান আলাদিনকে চেপে ধরে। না না না, এ নিশ্চয়ই কোনো চোখের ভুল। নির্ঘাতের মধ্যে কোনো কারসাজি আছে। কারসাজি যদি থেকেই থাকে হুজুর, তো আপনি নিজে দেখে নিন। আব্বা থাক না এসব। কথাটা ফিসফিস করে সুলতানের কানে বলে শেহজাদি বাদর। রাগের মাথায় সুলতান খেয়ালই করেনি কখন শেহজাদি এসে দাঁড়িয়েছে তার পাশে। শেহজাদি তো আলাদিনকে দেখেই আহ্লাদে আটখানা। এই ছেলেটাকেই তো সে চেয়েছিল এতদিন। কোথায় ছিল ও?
কি আর করি বলো শেহজাদি, তোমার আব্বা একের পর এক শর্ত দিচ্ছিলেন, সেই শর্ত পূরণ করতে করতেই শাদির রাতে আলাদিনের জবাব শুনে আফসোস করে শেহজাদি। বড্ড ভুল হয়ে গেছে গো আমার। তোমার ভুল? সুলতান যখন জানতে পারেন যে আলাদিনই শেহজাদির পছন্দের মানুষ, তখন আর নতুন কোনো শর্ত জোরেন না। জোরবার আর দরকার কি? যার জন্য এত শর্ত সেই তো শাদি করতে রাজি। তাই শাদিটাও হয়ে যায়। খুব ধুমধাম করে দেশের সবাইকে দাওয়াত দিয়ে বাজি ফাটিয়ে হই হল্লা করে শেষ হয় শাদি। সে রাতে দৈত্যের তৈরি পান্নার প্রাসাদে সোনার পালঙ্কে বসে সোহাগ করে দুজনে। শেহজাদি আলাদিনকে বলে, আমি কি করে জানবো যে তুমি আমার আব্বার কাছে দরবার করেছো? আমি করিনি, আমার আম্মিকে দিয়ে করিয়েছি। ওই হলো, সেটা তো আমাকে জানাবে। আমাকে নিজের নামটা পর্যন্ত বলনি। এদিকে আমার আব্বা যখন জানতে চাইলো ছেলেটাকে, তখন আমি কি বলি তাকে? ইস, এটা তো ঠিক কথা বলেছ। এত কিছু ভাবলাম, আর এইটা ভাবলাম না যে তুমি আমাকে খুঁজে পাবে কি করে। সেই জন্যই তো আমি বেঁকে বসেছিলাম। আর আমি ভাবছি তোমার আব্বা বুঝি আমায় পছন্দ করছেন না। শুধু ভাবছেই না, শাদির দিনে আলাদিন এমন এক কাণ্ড করে বসে আছে যে সুলতান পর্যন্ত লজ্জায় পড়ে গেছে। করেছে কি, আগে ভাগেই সে দৈত্যকে বলে রেখেছে প্রাসাদের সামনের দিকের কোনো একটা জানলার একটা পাল্লা যেন দৈত্য ছেড়ে রাখে। ছেড়ে রাখে মানে ওই পাল্লাটা তৈরি না করে। দৈত্য তেমন করেনি। এবার যখন সুলতান প্রাসাদটা ভালো করে দেখে, ওই সব কিছু জানার পর যে শেহজাদি এতদিন আলাদিনের জন্যই শাদি নাকচ করে দিচ্ছিল, তখন সুলতানের চোখে লাগে। এই পাল্লাটা বেটা, এই পাল্লাটা বাকিও রয়ে গেছে দেখছি। জি হুজুর, তাই তো দেখছি, এটা তো খেয়াল করিনি। সে কি, চোখের সামনে এমন একটা খুঁত দেখতে পাওনি? আমার তো প্রথম দেখাতেই নজরে পড়েছে। এবার কি করি হুজুর? কারিগরদের তো মজুরি মিটিয়ে ছেড়ে দিয়েছি, এদিকে আজই আবার শাদি। এখন লোকে যখন দেখবে তখন কি বলবে? খুব চিন্তায় পড়ে গেলাম। কিচ্ছু চিন্তা করো না বেটা, কিচ্ছু চিন্তা করো না। আমি আছি তো। আমি আমার দেশের সেরা জহুরিদের ডেকে এই বাকি কাজটুকু সেরে দিচ্ছি, কেমন? সে তো করবেন, কিন্তু কিন্তু আবার কি আছে? আরে লজ্জা পেও না, লজ্জা পেও না, এমন হয় না না, লজ্জা পাচ্ছি না। আপনার কাছে আর লজ্জা কি? আমি বলছিলাম, অনেক হিরে মানিক লাগবে তো। গুস্তাখি মাফ, পাশের পাল্লাটা দেখেছেন? আর তারপরে এমন সূক্ষ্ম কারুকাজ মিলিয়ে করতে পারবে আপনার সেরা জহুরি? এ তো সরাসরি সুলতানের ইজ্জতে ঘা। কি মনে করে আলাদিন সুলতান এতই গরিব যে ওই জানলার একটা পাল্লা বানানোর মতো হিরে মানিক নেই তার তোষাখানায়? আর জহুরি কারিগর তার দেশে কি তাদের অভাব আছে? সুতরাং তলব পরে জহুরিদের, একজন নয়, দেশের সব সেরা জহুরিদের জড়ো করে সুলতান। তোমাদের বেশি কিছু করতে হবে না। ওই যে জানালার কাজটা বাকি আছে, ওইটুকু করে দাও। তবে আজকে সন্ধে হওয়ার আগেই করে দিতে হবে, কিন্তু মেহমানরা এসে যেন খুঁত না ধরতে পারে। কিন্তু সন্ধ্যের আগে করবে কি করে? ওই একটা পাল্লা করার মতো হিরে মানিক কোথায়? হুজুর, আপনার তোষাখানায় তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। ওই পাল্লায় যেমন হিরে মানিক লাগবে তা কিন্তু নেই। কি বলছো কি? এই কটা হিরে মানিক নেই? এই কটা কেন বলছেন আপনি? অনেক আছে, কিন্তু এমন দরের হিরে মানিক আপনার তোষাখানায় নেই। আপনার কাছে যা আছে, সত্যি বলতে কি, এর কাছেও সব আবর্জনাই বটে। আবর্জনা? সুলতানের তোষাখানার হিরে মানিক আবর্জনা? ছি ছি ছি, লজ্জা লজ্জা। একজন সুলতানের তোষাখানায় কিনা একটা পাল্লায় লাগানোর মতো দরের হিরে মানিক নেই। আর আলাদিন কি নাকি একটা দর্জির বেটা,
সে ওই প্রাসাদের হাজারো জানলা দরজায় ওই দরের হিরে মানিক বসিয়েছে। এটা কিন্তু তোমার আব্বার সঙ্গে আমার করাটা ঠিক হয়নি। তুমি আমার আব্বাকে এইভাবে অপমান করতে পারলে? আব্বার অপমান কোন বেটি সহ্য করতে পারে? যাও, তোমার সঙ্গে আরি, আমি কথা বলবো না। এই বাদার, আরে শোনো না, আরে, তুমি তো আমার জান। আচ্ছা আচ্ছা, কি বলছি, আমি তো বুঝে শুনে করিনি। না, আরি আরি। কিরে, এবার শান্তি তো? উফ, যা খেল দেখালি, আমাকে পর্যন্ত পথে নামিয়ে ছাড়লি। আমি কি এসব আমার জন্য করেছি থোড়াই? তা কার জন্য শুনি? আমার জন্য? বারে, তুমি তো বলেছিলে একটা লাল টুকটুকে বউ চাই। তুমি নাকি আমার দায়িত্ব নিতে পারছো না। হয়েছে কি না লাল টুকটুকে বউ? আলাদিনের আম্মি আর কি বলেন, হাসিও পায় আবার রাগও হয় বেটার উপর। শোন, আমার সঙ্গে করেছিস, বিবির সঙ্গে কিন্তু খবরদার। এমন দুষ্টুমি যদি করিস না, তাহলে কিন্তু বিবির সামনেই তোকে চেলা কাঠ দিয়ে পেটাবো আমি। হ্যাঁ, সে তুমি পিটিও, তবে তাকে ওটা শিখিও না আম্মি, দোহাই। তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তাকে বরং রান্না শিখিয়ে দিও। আমি খোঁজ নিয়েছি, তার বাপ তাকে ওটি শেখাননি। হায় 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 হায়, কি অসভ্য ছেলে! দেখো, শেহজাদি নাকি রান্না শিখবে। সে কি হাত পুড়িয়ে রান্না করবে নাকি তোর জন্য? হ্যাঁ, তেমনই তো তোমার ইচ্ছে ছিল আম্মি। বদমাস ছেলে। কিন্তু এত সহজে কি আর রেহাই আছে আলাদিনের? এখনো যে সেই জাদুকর ফিরে আসেনি। দৈত্য তাকে আগেই সাবধান করেছিল, ফিরে আসবে সে, কিন্তু কবে সেটা সে বলেনি। সেই দুষ্টু জাদুকর তো নিশ্চিন্তে ছিল, মরক্কোতে বসে বসে ভাবছিল আলাদিন বুঝি মরেই গেছে এতদিনে। ওই গুহায় খানা নেই, পানি নেই, একটা লোক বাঁচতে পারে কি করে? এখন আবার তার সঙ্গে জুটেছে আর এক শাগরেদ, তার নিজের ভাই। তার মানে ভাইয়া আর ওই জাদু চিরাগটা পাওয়ার সম্ভাবনা নেই, তাই তো? কেন নেই? আমি কি সেই কথা বলেছি? বলনি, কিন্তু ভাইয়া ওই গর্তে তো তুমি নামতে পারবে না। আমি কেন? কেউ নামতে পারবে না। আল্লাহর বারণ আছে, নামতে পারবে একমাত্র আলাদিন। আরে আমি তো সেটাই বলছি। এখন আলাদিন যদি মারা যায়, তাহলে ওই চিরাগটা ওই দুসরি দুনিয়ার গর্ত থেকে কে আনবে? ভাবতে হবে, কোনো না কোনো ফিকির তো নিশ্চয়ই বের করতে হবে আমাদের। আর কি ফিকির আছে? ফিকির বের হয় না। তবে একদিন হঠাৎ করে দুই ভাই জানতে পারে যে চিরাগটা দুসরি দুনিয়ার গর্ত থেকে বেরিয়ে এই দুনিয়ায় ঘুরছে। এই দুনিয়ায় ঘুরছে? তার মানে আলাদিন বেঁচে আছে, তাই তো? বেঁচে আছে মানে? সে তো এখন বিয়ে শাদী করে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছে নিজেকে। বলো কি ভাইয়া? ঠিকই বলছি। তুমি জানলে কি করে? আর কি করে? যেভাবে আমরা জানি, ওই বালি চালিয়ে। দরবেশ ও তার ভাইয়ের খবরাখবর নেওয়ার কায়দাটা ভারী অদ্ভুত। মেজের ওপর বালি ছড়িয়ে তার উপরে এক টুকরো লাঠি দিয়ে কি সব আঁকিবুকি করে তারা। মুখে আবার বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ে। সে মন্ত্র ওরা নিজেরা ছাড়া আর কেউ শুনতে পায় না। তারপর চেয়ে থাকে বালির দিকে। বালি তখন নড়তে শুরু করে, আর নড়তে নড়তে ওরা যা জানতে চাইছে সেই জবাবটা বালি দিয়ে লেখা হয়ে যায় মেজের উপর। কদিন ধরেই ভাবছিলাম চিরাগটার একটা খবর নেওয়া দরকার। আলাদিনকে তো আর পাবো না। কথা তো ছিল না পাওয়ার, যা বোকামি করেছিলে রাগ দেখিয়ে। আরে আমি কি আর তেমনটা করতে চেয়েছিলাম? তাহলে রাগটা দেখালে কেন? হ্যাঁ, কেমন যেন সন্দেহ হলো জানিস। ও যদি গর্ত থেকে বেরিয়ে এসে চিরাগটা আর আমাকে না দেয়? আরে বাবা, না দেবার কি ছিল? তুমি তো ওকে শর্ত দিয়েছিলে যে বাকি সব ওর, শুধু চিরাগটা তোমার। তবে আরে দিয়েছিলাম তো বটেই, কিন্তু যা ফন্দিবাজ ছেলে ওটা, যথেষ্ট বুদ্ধি ধরে।
তাই আর ভরসা হচ্ছিল না। তা সে যাই হোক, যা হয়ে গেছে তা নিয়ে চটকে তো আর লাভ নেই। এখন তুমি বলো তারপর কি হলো? চিরাগের খবর নিলে তুমি? হ্যাঁ, ওই বালি চালিয়ে। তখন ওই বালি সব বলে দিল। আলাদিন শাহজাদি বদরকে শাদি করেছে। ওই দেশের সুলতানের প্রাসাদের যে বিশাল মাঠটা, আমি দেখেছি ওটা বিশাল মাঠ, এদিক থেকে ওদিক যেতে হাঁপ ধরে যায়। সেই মাঠ জুড়ে পান্নার প্রাসাদ বানিয়েছে। কি? পান্নার প্রাসাদ? বলো কি ভাইয়া? তাই তো বলছি, আরো আছে। আরো? সে এখন গোটা দেশের মানুষের নয়নের মণি। কারো কোনো বিপদে আপদে এলাহি ভরসা সে। খবর পেলেই সবার আগে ছুটে যায় সে। ওই দেশে নাকি আর গরিব দুঃখী বলে কেউ নেই। আলাদিন সবাইকে হিরে মতি সোনা দানা দিয়ে বড়লোক করে দিয়েছে। আর ছোট লোকগুলো? তাদের কাজগুলো করছে কে? কে নয়, কারা। সবাই এখন দাস দাসী পুষছে। ওরাই করছে ছোট লোকগুলোর কামকাজ। এ তো ভারী মুশকিল হলো ভাইয়া। মুশকিলের আবার কি, বরং ভালোই তো হলো। চিরাগটা আলাদিন তুলে এনেছে গর্ত থেকে বুদ্ধি করে। নইলে আমি যা ভুল করেছিলাম, জিন্দেগিতে আর ওই চিরাগ হাসিল করতে পারতাম না। আমাদের জীবনের সব স্বপ্ন ওই গর্তে চাপা পড়ে যেত। আচ্ছা, চিরাগটা কি এখন ওর কাছেই আছে? আরে ওটা দিয়েই তো লোকের সেবা করছে। ওটা আগলে রাখে সব সময়। ওর বিবিও জানে না যে ওই চিরাগে দৈত্য আছে। বুঝলাম ভাইয়া, কিন্তু মুশকিলটা তো রয়েই গেল। আহ, খালি বলে মুশকিল মুশকিল মুশকিল। কিসের মুশকিল শুনি? আরে ভাইয়া, লোকের যদি দুঃখ দর্দ না থাকে তাহলে আমরা ঢুকবো কোন পথে? লোকের মনে দুঃখ দর্দ হিংসা থাকতে হবে তো, তবেই তো আমরা ঢুকতে পারবো। সে খবরও নিয়েছি। নিয়েছো? তার মানে আলাদিনের শত্রু আছে কি? শত্রু আছে, কিন্তু সে এখন তার বেটার সঙ্গে ফাটকে বন্দী। ফাটকে বন্দী? কে সেই শত্রু? সে দেশের আগের উজির, বেটা মহাবজ্জাত, তবে আমাদের কাজের লোক। ওকে ধরেই ঢুকবে বলছো? কিন্তু ও তো ফাটকে বন্দী। তোর দেখছি একদম ধৈর্য নেই। ধৈর্য ধরতে শেখ, ধৈর্য ধরতে শেখ, নইলে এসব কাজে কামিয়াব হওয়া যায় না। দেখলি না, জলজান্ত প্রমাণ। আমি কেমন ধৈর্য হারিয়ে হওয়া কাজ ভুন্ডুল করে দিলাম। সেসব হবে না হয় পরে। এখন তুমি বলো তো ফিকিরটা কি? ফিকিরটা এখনো ভাবিনি ঠিকঠাক। তবে একটা দুঃখ আছে আলাদিন আর ওর বিবির। কি? শাদি হয়েছে ওদের, কম দিন তো হলো না, কিন্তু ওদের এখনো কোনো অলাদ হয়নি। এ তো দারুণ সুযোগ। তাহলে আর দেরি করছি কেন? চলো বেরিয়ে পড়ি এই বেলা। যাবই তো, কিন্তু তার আগে একটু তৈরি হয়ে নিতে দে। লোকের বাচ্চা পয়দা করবার দাওয়াইটা বানাতে হবে তো। আরে বাবা, তুমি কি আলাদিনের বাচ্চা পয়দা করার ঠেকা নিয়েছো নাকি? আরে দূর, মাথা মোটা কোথাকার। খুঁজে খুঁজে ৫-১০টা লোকের বাচ্চা পয়দা করিয়ে দিতে হবে তো দাওয়াই দিয়ে, তবে না আমাদের ডাক পড়বে ওই প্রাসাদে। দুই ভাই মিলে লেগে যায় বাচ্চা পেদা করার দাওয়াই বানাতে। দাওয়াই বানানো হলে তারা বেরিয়ে পড়ে। আবার সেই জাহাজে করে মাসখানেকের পথ পার করে এসে হাজির হয় চীন দেশে। কিন্তু ভাই, একটা কথা তো আমার মাথায় আসেনি। এ তো ভারী মুশকিল, আমি ভাবিনি আগে। শেষে তুমিও মুশকিলের কথা বলছো ভাইয়া? আরে শোন, বাজে বকিস না, একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা শুনি? আলাদিন তো আমাকে চেনে, ওর সামনে আমি যাব কি করে? সত্যিই তো, এবং আলাদিন একা নয়, ওই দেশের অনেকেই চেনে এই দরবেশকে। সে তো একসময় নিজেই নিজেকে চিনিয়েছিল। আলাদিনের চাচা হয়ে দাওয়াত দিয়েছিল আলাদিনের নামে। বেশ, তাহলে কি আমরা ছদ্মবেশ নেব? সে তো নেবই, তাতে বাকি লোকগুলোকে বোকা বানানো যাবে। কিন্তু আলাদিন যা চালাক, ওর সামনে যাওয়ার আমার ভরসা হচ্ছে না। তুমি কি নিজের ওপরে ভরসা হারাচ্ছ ভাইয়া? ওরে মাথা মোটা, নিজের ওপর ভরসা আমার আছে, কিন্তু আলাদিনের ওপর কোনো ভরসা নেই। তাই এবার আর কোনো ঝুঁকি আমি নিতে চাইছি না। একেবারে আটঘাট বেঁধে নামতে চাইছি, বুঝলি? তাহলে তো উপায় একটাই,
এবারে ওই জাদুকরের ভাইকে সামনে থেকে সব সামলাতে হবে। সেসব আমি করে নেব ভাইয়া, তুমি শুধু আমার পিছনে থেকো। কিন্তু খুব সাবধান, একটু ভুল হয়েছে কি। ভাইয়া তুমি অত চিন্তা করো না তো, নাও এবার চলো। তোর বয়স কম তো, তাই এমন হেলা ফেলা করছিস। একবার ভেবে দেখেছিস, বাচ্চা পয়দা করাতে হলে তো জেনানা মহলে যেতে হবে। আমাদের কারবার তো মহিলাদের সঙ্গে, কটা পুরুষ আসবে আমাদের কাছে। তাদের তো বরং বাচ্চা না হলেই ভালো। এই ছুতোয় আর একটা শাদি করে নতুন বিবি নিয়ে ফুর্তি করবে। কিন্তু অজানা অচেনা একটা লোককে হুট করে জেনানা মহলে কেউ ঢুকতে দেবে কেন? তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি ভাইয়া। তবে কি করে ঢুকবে তুমি? আমি না, তুই। তোর গোঁপদাড়ি নেই, লড়কি সাজলে তোকে ভালোই মানাবে। কি লড়কি সাজবো আমি? ধুর, না 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 না, ও সব আমার দ্বারা হবে না। তুমি অন্য কোনো একটা ফোন দিয়ে আটো। তাহলে ওই চিরাগটাও আর হাসিল করা হবে না। ফিরে চল তাহলে এক্ষুনি। ভাইয়া উফ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই সই। আমি না হয় সাজবো লড়কি, কিন্তু তুমিই বলো ভাইয়া, পুরুষগুলো যদি আবার সত্যি সত্যি আমাকে লড়কি ভেবে নেয় তখন? ইস, ছি 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 ছি, তারপর হয়তো আমার ওপরেই সবাই মিলে। ধুর, আমি নিজে পুরুষ, আমি কি জানি না? বাহ, তোফা! এই তো কি সুন্দর লড়কির মতো কথা বলছিস। পুরুষদের ভয় পাচ্ছিস, লড়কির মতো। পাখিটাও হয়ে যাবে তোকে দিয়ে। ভাইয়া ও, আরে ভয় পাস না। তোর মাথায় এমন জটা জুটো পরিয়ে দেব, তারপর তিলক কেটে দেব কপালে, চোখে সুরমা দেব এমন মোটা করে যে লোকে ভাববে তুই একটা কেউ কেটা দরবেশ। দারুণ ক্ষমতা। আর মাঝে মাঝে কিছু ভেলকি দেখিয়ে দিবি, দেখবি পুরুষগুলো তোর ধারে কাছে ঘেঁষবে না। এসব তো গেল দরবেশ ও তার ভাইয়ের ফন্দি ফিকির। ফন্দি ফিকির সব সেরে ভাইকে লড়কি দরবেশ সাজিয়ে দুষ্টু জাদুকর তো আলাদিনের শহরে ঢোকে। শহর দেখে তো চোখ উল্টে যায় আর কি। আরে বাস, এখানে এত বড় ইমারত খাড়া হয়ে গেছে কেন? এইটা এখানে ছিল না আগে? এই নালায়েক, করছিস কি? লড়কির গলায় কথা বল, লোকে শুনে ফেললে ধরে ফেলবে যে। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, দাঁড়াও আমি চেষ্টা করছি। এবার ঠিক আছে? দারুণ দারুণ হচ্ছে। চালিয়ে যা। এই ইমারতটা এখানে ছিল না? না, আগে তো এখানে আলাদিনের আব্বার সেই ভাঙা বাড়িটা ছিল, আর রাস্তাটাও ছিল কাঁচা। এখন দেখছি পাথর দিয়ে শান বাঁধানো রাস্তা হয়ে গেছে। আর এই ইমারতটা? তুমি যে বলেছিলে আলাদিন প্রাসাদে থাকে। তাই তো থাকে। এখানে হয়তো ওর আম্মি থাকে। একবার গিয়ে দেখবে নাকি? এখন না, পরে। আগে চল, একটু লোকজনকে বাজিয়ে দেখি দেখি আলাদিনকে নিয়ে কি বলে সবাই। আলাদিন মসিহা, সাক্ষাৎ মসিহা। আরে আলাদিনই তো আসল সুলতান। আমাদের সুলতান তো নামে সুলতান, বসে বসে শুধু হুকুম চালায়। কে? আলাদিন? আরে আলাদিন না থাকলে আমি আর আজ বেঁচেই থাকতাম না, না খেয়েই মরে যেতাম আমি। হ্যাঁ, আলাদিন আমাদের আশা, আমাদের ভরসা। ওকে ছাড়া আমরা ভাবতেই পারি না। আলাদিনের এত সুনাম কি ওই দুষ্টু জাদুকরের সহ্য হয়? অনেক হয়েছে, চল ভাই এবার চল, কোথাও একটা থাকার ব্যবস্থা দেখি। এক দালালকে ধরে শহরের ধারে এক নির্জন জায়গায় ঘর নেয় দরবেশ। জায়গাটা কিন্তু খাসা হয়েছে। হ্যাঁ, পাশেই জঙ্গল, বিপদে পড়লে ছুটে গিয়ে লুকিয়ে পড়া যাবে। হ্যাঁ, আর আলাদিনও তোমায় দেখতে পাবে না। আবার আবার তুই ছেলেদের গলায় কথা বলছিস? ওহ, আরে এখন কেউ নেই তো। ওরে, দেওয়ালেরও কান আছে। ঠিক আছে ভাইয়া, আমি মেয়েদের মতো করেই কথা বলছি, কেমন? দুষ্টু জাদুকর সেদিন আবার বালি চালিয়ে জানতে পারে আলাদিন বাড়ি নেই তখন। শহর ঘুরতে বেরিয়েছে ইয়ার দোস্তের সঙ্গে। এই সুযোগ, এই মৌকায় একবার আলাদিনের প্রাসাদটা দেখতে হবে। দুষ্টু জাদুকর
চুপি চুপি আলাদিনের প্রাসাদের সামনে এসে দাঁড়ায়। প্রাসাদ দেখে দুষ্টু জাদুকরের তো চক্ষু ছানা বড়া। আল্লাহ, এ তো পেল্লায় প্রাসাদ বানিয়েছে দেখছি। এই প্রাসাদের সামনে সুলতানের প্রাসাদটাও ফিকে লাগছে। সবই ওই দৈত্যর কেরামতি। দাঁড়াও না, আর কটা দিন, তারপরে এমন প্রাসাদ আমারও হবে। এমন প্রাসাদ কি, এই প্রাসাদটাই আমার হবে। প্রাসাদ দেখতে এসে শাহজাদি বদরকেও এক ঝলক দেখে ফেলে দুষ্টু জাদুকর। সুবহান আল্লাহ, এ তো কোনো হুরপরির চেয়ে কম কিছু নয়। কি দারুণ নসিব আলাদিনের! এমন সুন্দর বিবি যার ঘরে আছে, তার আর কি চাই? শাহজাদি বদরকে এক ঝলক দেখে তার প্রেমে একেবারে হাবুডুবু খেতে শুরু করে সেই দুষ্টু জাদুকর। এই এই ভাইয়া, তোমার কি হয়েছে বলো তো? সব সময় কেমন যেন একটা উদাস হয়ে থাকো, ঠিক মতো খানা খাও না, স্নান করো না, সওয়াল করলে ঠিকঠাক জবাব দিতে চাও না। কি হয়েছে কি? ওরে ভাই, এতদিনে তোর ভাবিকে খুঁজে পেয়েছি। দুষ্টু জাদুকরের কথা শুনে তো লাফিয়ে ওঠে তার ভাই। কি কি বলছো কি ভাইয়া? আমি কি ঠিক শুনছি? একদম হক কথা বলছি রে। তাকে একবার দেখার পর থেকে আমার নিন্দ হারাম হয়ে গেছে। আর কিচ্ছু ভাল লাগছে না। বাইরে আর নয়, অনেক হয়েছে। এবার কিছু একটা কর জলদি। হ্যাঁ, সে না হয় করছি, কিন্তু মেয়েটাকে সেটা একবার বলো। কে আবার? ওই আলাদিনের বিবি শাহজাদি বদর। শাহজাদি বদর? তুমি ওকে শাদি করবে? ওকেই আমি তোর ভাবি বানাবো। ধুর, এসব তুমি কি ফালতু বকছো ভাইয়া? হুঁশ খুইয়েছ নাকি? সত্যি আমি হুঁশ খুইয়েছি রে। তাই বলে অন্যের বিবিকে? ছি 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 ছি। কেন, দোষের কোথায়? আরে আরে ও তো এঁটো। তা হোক না, ভালো খানার আবার এঁটো। এঁটো হলেই বা কি, ভালো করে স্নান করিয়ে নেব নিজের হাতে ঘষে ঘষে, তাহলেই সব ধুয়ে যাবে। কিন্তু সবের আগে তো দরকার আলাদিনকে কুপোকাত করা। কি আর বলবো ভাইয়া, এত লোক আসছে, দাওয়াই দিচ্ছি, বাচ্চা হচ্ছে, কিন্তু আলাদিন আর আসছে না। ও নিজে না এলে তো আর গিয়ে ডেকে আনতে পারি না। আলাদিনকে ডাকতে যাব কেন? ডাকতে হবে তো ওর বিবিকে। ভাইয়া, আবার তুমি ওর বিবিকে নিয়ে পড়লে। তুমি দেখছি সবেতেই ওই শাহজাদিকে দেখছো। কিন্তু বিবির নাগাল পাবে কি করে? সে তো প্রাসাদে থাকে, দিনরাত তাকে ঘিরে থাকে, প্রহরী থেকে শুরু করে দাসী বাঁধি আরো কত সব। আলাদিন তো আছেই। সুতরাং অন্য চাল চালতে হবে। আলাদিনের আম্মি তখনও থাকে তাদের পুরনো বাড়িতে। সে বাড়ি তার স্বামীর বাড়ি, তার দিমাগ, তার ইজ্জত। তার স্বামী দর্জি মুস্তাফা সেই কবে তাকে এনে তুলেছিল এই বাড়িতে। এই বাড়িতে সে তার স্বামীর সঙ্গে সুখে দুঃখে হেসে কেঁদে কতদিন কাটিয়েছে। এই বাড়ি ছেড়ে সে যাবে কেন? যেতেই যদি হয় তো তার স্বামীর পাশের কবরটায় যাবে সে। বেটা তার যাক না, প্রাসাদে থাকুক সে গিয়ে। বেটা লায়েক হয়ে বাড়িটা ভালো করে দিয়েছে, কিন্তু সব ওপর ওপর। স্বামীর স্মৃতিতে একটা আঁচড় দিতে দেয়নি সে। সেখানেই একদিন হাজির হয় দুষ্টু জাদুকরের ভাই। কেউ আছো বাড়িতে? একটু খানা দেবে গো, বড্ড খিদে লেগেছে। 3 দিন আমি কিচ্ছুটি খাইনি গো, কেউ আছো? পাক্কা ভিখারির ছদ্মবেশে সে আলাদিনের পুরনো বাড়ির দরজায় দাঁড়িয়ে হাঁক দেয়। তার হাঁক কানে যায় আলাদিনের আম্মির। আহারে, 3 দিন খায়নি কিছু? আমার আলাদিন কই? ওকে তো বলতে হবে। আলাদিন তখন কোথায়? সে তো তার প্রাসাদে তার বিবির সঙ্গে বসে গল্প করছে। আম্মি তাড়াতাড়ি গিয়ে দোর খুলে দেয়। তাকে দেখে সেলাম করে ভিখারি। সেলাম মালকিন, মেহরবানি করে এই ভিখারিকে কিছু খানা দিলে এর জানটা বেঁচে যায় আর কি। অনেক দিন হয়ে গেল কিচ্ছু খাইনি, কিছু খানা থাকলে দিন না। দাঁড়াও দাঁড়াও,
একটু সবুর করো, আমি এক্ষুনি খানা নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। আলাদিনের আম্মি হাতের কাছে যা পায় তাই নিয়ে হাজির করে ভিখারির সামনে। ভিখারি সেই দুষ্টু জাদুকরের ভেগধারী ভাই আলাদিনের আম্মিকে দেখিয়ে দেখিয়ে খেতে শুরু করে। খাও বেটা, খাও, আরো লাগলে বলো কেমন, আরো দেব। খাও খাও, পেট পুড়ে খাও, খাও। খাওয়ার ফাঁকেই গল্প জোরে ভিখারি। মালকিন, আপনি আমার জান বাঁচালেন। আপনার মেহেরবানি আমি জীবনেও ভুলবো না মালকিন। আরে না না, অমন বলো না, অমন বলতে নেই। হঠাৎ কি যেন খটকা লাগে আম্মির। আচ্ছা, তোমার দেশ কোথায়? এই দেশের লোক বলে তো মনে হচ্ছে না তোমাকে। আমি একজন ভবঘুরে ভিখারি মালকিন। আমার কোনো দেশও নেই, কোনো সাকিন ঠিকানাও নেই, এমনকি নামও নেই। কি বলছো কি বেটা, নামটা পর্যন্ত নেই? হ্যাঁ মালকিন, আমার নাম আর কে দেবে? জ্ঞান হওয়া থেকে তো আব্বা আর আম্মি কাউকেই আমি দেখিনি। রাস্তায় রাস্তায় মানুষ হয়েছি, আমি জানি না আমার আব্বা আর আম্মিকে। আহারে, তাহলে তো তোমার ভারী কষ্ট। কষ্ট আর কি, নিজের কষ্ট দেখলেই কষ্ট, পরের কষ্ট দেখলে আর নিজের কষ্ট মনে থাকে না। এবার সুযোগ বুঝে আসল কথাটা পারে ভিখারি। এই তো দেখুন না, কত লোক আছে এই দুনিয়ায়। সব আছে তাদের, বাড়ি আছে, ঘোড়া আছে, নৌকার চাকর দাসী বাঁধি সব আছে, কিন্তু মনে শান্তি নেই। কেন? ওই যে অলাদ নেই যে। ভিখারির কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলাদিনের আম্মি। ঘাখানা যে একেবারে মোক্ষম জায়গায় পড়েছে। ঠিকই বলছো বেটা, আমার বেটারও তো দেখো না, সব আছে। বড় ইমারত আছে, সুন্দরী বিবি আছে, চাকর বাকর সব আছে। ওই যে সুলতানের প্রাসাদটা দেখছো? জি, আমি একজন ভিখারি মানুষ। পেটের জ্বালায় আমি জ্বলি দিনরাত। এসব কি আর খেয়াল থাকে মালকিন? ও সব প্রাসাদ দেখে আমার কি লাভ বলুন তো মালকিন? ওখানে তো আর আমি ভিক্ষা চাইতে ঢুকতে পারবো না। না না, খেয়াল করো, তাতে তোমারই ভালো হবে। আমার বেটা থাকে ওই সুলতানের প্রাসাদের লাগোয়া, দেখবে আর একটা প্রাসাদ আছে, ওই প্রাসাদে। সুলতানের প্রাসাদের চেয়েও বড়, পান্না দিয়ে তৈরি পুরোটা। ওসব প্রাসাদ দেখে কি লাভ বলুন মালকিন আমাদের? ওখানে তো আর আমরা ঢুকতে পারবো না যে ভিক্ষা চাইব। না গো না, ভুল কথা বেটা। আমার বেটা আলাদিন খুব ভালো ছেলে, যে কেউ ওর দৌড়ে গিয়ে দাঁড়াতে পারে যখন খুশি তখন। আর ওর দৌড় থেকে না কেউ কখনো খালি হাতে ফেরে না। নিজের বেটার কথা আর কি বাড়িয়ে বলি বলো তো? এই দেশে দেখেছো কোনো ভিখারি নেই? তাই তো দেখছি। ভিখারি কি বলছেন মালকিন? এখানে তো দেখছি গরিব মানুষই নেই, সবাই বড় লোক। এ সবই তো আমার বেটার জন্য। ও সবাইকে নানা রকম ভাবে সাহায্য করে। এই করেই তো দেশটাকেই পাল্টে ফেলেছে। সত্যি সত্যি বহুত রহম দিল ইনসান আপনার বেটা। কিন্তু হলে কি হবে, ওর ওই একটাই দুঃখ, কোনো অলাদ নেই। অলাদ ছাড়া এসবের কি দর বলো? কিন্তু আমি যে দেখলাম এই শহরের ওই দিকটায়, মানে ওই যে জঙ্গল আছে না? জঙ্গল মানে মানে পশ্চিম দিক? তা আমি কি করে বলবো মালকিন, আমি ওই জঙ্গলের দিকটার কথা বলছি আর কি।
হ্যাঁ, তো তো কি হয়েছে ওখানে? হ্যাঁ, ওখানেই একটা প্রাসাদে এক দরবেশ আছেন, অরাত। অরাত দরবেশ? না, কই শুনিনি তো। সে কি মালকিন, আমি কালই এই শহরে এসে তার কথা শুনে ফেললাম। বরং গোস্তাখি মাফ, আপনার বেটার কথা আমাকে কেউ বলেনি। আর আপনি এই শহরে থেকে তার কথা শোনেননি? তো কি সেই অরাত দরবেশের কথা হঠাৎ বলছো কেন? আমি শুনলাম ওই অরাত দরবেশের কাছে গিয়ে নাকি নাকি লোকেদের বাচ্চা হচ্ছে। কি বাচ্চা হচ্ছে? তাই? আলাদিনের আম্মি তো যেন আকাশের চাঁদ হাতে পায়। তুমি তুমি ঠিক বলছো তো? সত্যি বলছি মালকিন। আপনার বিশ্বাস না হলে আপনি আপনার পড়শিদের একবার জিজ্ঞেস করুন না, তারাই বলে দেবে আমি ঠিক বলছি না ভুল বলছি। আলাদিনের আম্মি ভিখারিকে বিদায় করে পড়শিদের কাছে পাতা লাগায়। ওই তো জঙ্গলের ধারে তো। হ্যাঁ, আমিও শুনেছি। আমার তো আর দরকার নেই, এমনি বলে যা আছে তাই নিয়ে সামলাতে পারি না। আরে হ্যাঁ তো, আরে আমি তো বলে কই আমার ননদকে পাঠালাম ওর কাছে। সে বেটি তো যেতেই চাইছিল না। আমি বললাম এরপর যখন নন্দাই অন্য লড়কি শাদি করে আনবে আর তার ঘর অলাদে অলাদে ভরে যাবে, তখন কিন্তু রাগ করে আমার ঘাড়ে চড়ে বসো না এসে। তারপর ওখানে যেতে না যেতেই 1 মাসের মধ্যে তার পেটে বাচ্চা চলে এলো। হ্যাঁ, খুব ভালো দরবেশ। আরে আমাদের পাশের বাড়ি ওই রিয়াজ চাচার ছেলের বউটা, ওটা তো একেবারে বাজা মহিলা ছিল। কত হেকিম দরবেশ জলপড়া ফলপড়া করলো, কিছুতেই কিছু হলো না। শেষে শুনলাম ওই দরবেশের কাছে গিয়ে নাকি এই সেদিন একটা লড়কা হয়েছে। এমন জাদুকরি দরবেশ থাকতে আলাদিনের বিবি বাচ্চা হবে না? না 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 না, আলাদিনকে বলতে হবে, আলাদিনকে বলতে হবে, আজকেই বলতে হবে। আলাদিনের আম্মি তো তার বেটাকে ফলাও করে দরবেশের কথা বলে। জানিস বেটা, ওই ওই দরবেশ নাকি জাদু জানে। যারা যারা ওর কাছে গেছে কেউ খালি হাতে ফেরেনি। তাই নাকি? তুই তো চারদিকে ঘুরে বেড়াস, তুই জানিস না? হ্যাঁ, আমিও শুনেছি। কিন্তু জানো তো আম্মি, আমি এসব বুজরুকিতে বিশ্বাস করি না। আল্লাহর যখন ইচ্ছে হবে তখন ঠিক দেবে। আহা হা, বুজরুকি নয় রে বেটা, বুজরুকি নয়, জড়িবুটির গুণ। জড়িবুটির কি কম গুণ নাকি? হ্যাঁ, ঠিকঠাক পড়লে হয়কে নয় আর নয়কে হয় করে ছাড়তে পারে। এত তো এটা সেটা করলি। আমি বলি কি, একবার গিয়ে দেখ না সেখানে। হ্যাঁ, বলছো যখন যাব। আলাদিন পরের দিনই হাজির হয় সেই মহিলা দরবেশের কাছে। সালাম, ভেট কবুল করুন। মহিলা দরবেশকে সেলাম ঠুকে ফল মিঠাইয়ের সঙ্গে একটা মণি এগিয়ে দেয়। ভণ্ড দরবেশ সেই দুষ্টু জাদুকরের ভেগধারী ভাইয়ের চোখ বলে কথা। সে আর ফল মিঠাইয়ের দিকে ফিরেও চায় না। মণিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। আহ, অসাধারণ, সুবহানাল্লাহ। এমন মনি তো আমি জিন্দেগিতে দেখিনি। সত্যি। সে মণিটাকে ভালো করে দেখে আলখাল্লার জেবে চালান করে বলে, বলো বেটা, কি তোমার খোয়াইশ? খোয়াইশ বেশি কিছু না। আমার শাদী হলো বহুদিন, তা প্রায় বছর 5 হতে চলল, কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হলো না। শুনলাম আপনি নাকি হ্যাঁ কে না, না কে হ্যাঁ করতে পারেন, তাই এলাম আপনার কাছে। কেন রে, আমার কাছেই ছুটে আসতে হলো শেষে? তোর চিরাগ তো আর তোকে বাচ্চা এনে দিতে পারলো না। সে কি, ওই দুষ্টু জাদুকরের ভাই আলাদিনকে চিনল কি করে? চিনবে না কেন হুজুর? যে শত্রুর বিরুদ্ধে লড়াই
তাকে চিনবে না? আগে তো তাকেই চিনতে হবে। তাই বলে প্রথমেই চিরাগ বাতির কথা তুলল? এটা কিন্তু খুব ভুল করলো। ভুল করলো না ঠিক তা জানতে হলে অপেক্ষা করতে হবে বেহেন। সে আর জানি না, এ তো রোজকার কিস্সা। হ্যাঁ, তবে মজা আছে এই কিস্সায়। এই অর্ধেক গল্প শুনে বাকিটা ভাবতে বেশ ভালো লাগে। আর আরো ভালো লাগে ভাবনার সঙ্গে বেগমের বলা কাহানির পরের অংশখানি যখন মিলে যায়। কি ঠিক কিনা? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আলাদিন, ঋতব্রত, উজির, অর্ঘমাল্য মাইতি, দরবেশ, শেখর, দৈত্য, সৌভিক গুহ সরকার, প্রহরী, অভিজিৎ বিশ্বাস, ফতিমা, চিত্রাঙ্গী রয়, বদর, শ্রমুনা রয় চৌধুরী, বিবি, সঙ্গীতা গাঙ্গুলি, ভাই, আর্য জানা, সুলতান, পার্থ রয়। অন্যান্য চরিত্রে তৃণাঞ্জনা দাস, আম্রপালি ঘোষ মিত্র, অভিজিৎ বিশ্বাস, সুদীপ্ত ঘোষ, অর্ঘমাল্য মাইতি এবং স্পন্দন দাস। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।